নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা সিন্দুক। গল্প পাঠে আমি আছি রিয়াঙ্কা। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ রইল। আর আপনাদের কাছে বরাবরের মতো আবারও অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প সিন্দুক। মিশির আলির ঘর অন্ধকার। তিনি অন্ধকার ঘরে চেয়ারে পা তুলে বসে আছেন। চেয়ারে পা তুলে বসে থাকার বিষয়টা আমার অনুমান। অন্ধকারের কারণে তাকে দেখতে পাচ্ছি না, তবে পা তুলে জুবুথুবু ভঙ্গিতে বসে থাকা তার অভ্যাস। আমি বললাম, ঘরে মোমবাতি নাই? মিশির আলি বললেন, টেবিলে মোমবাতি বসানো আছে, এতক্ষণ চলছিল। আপনি ঘরে ঢোকার কিছুক্ষণ আগে বাতাসে নিভে গেছে। আমি বললাম, মোমবাতি জ্বালাবো নাকি অন্ধকারে বসে থাকবেন? মিশির আলি বললেন, থাকি কিছুক্ষণ অন্ধকারে, আঁধারের রূপ দেখি। বিশেষ কিছু নিয়ে চিন্তা করছিলেন? মিশির আলি বললেন, আপনার কি ধারণা সারাক্ষণ আমি কিছু না কিছু নিয়ে চিন্তা করি? চিন্তার দোকান খুলে বসেছি? পকেটে দেশলাই থাকলে মোমবাতি জ্বালান। একা একা অন্ধকারে বসে থাকা যায়, দুজনে অন্ধকারে বসে থাকা যায় না। কেন? দুজন হলেই মুখ দেখতে ইচ্ছা করে। আমি মোম জ্বালালাম। আমার অনুমান ঠিক হয়নি। মিশির আলি পা নামিয়ে বসে আছেন, তাকে শুকি শুকি লাগছে। বিয়েবাড়ির খাবার খাওয়ার পর পান মুখে দিয়ে একটা সিগারেট ধরালে চেহারায় যে শুকি শুকি ভাব আসে, সেরকম। মিসির আলি বললেন, বিশেষ কোনো কাজে এসেছেন নাকি গল্পগুজব? গল্পগুজব। মিসির আলি বললেন, আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন? আমরা সবসময় বলি গল্প গুজব, শুধু গল্প বলি না। তার অর্থ হচ্ছে আমাদের গল্পে গুজব একটা বিশেষ স্থান দখল করে আছে। আমাদের গল্পের একটা অংশ থাকবে গুজব। ইংরেজিতে কিন্তু কেউ বলে না স্টোরি রুমার, কারণ রুমার ওদের কাছে তেমন গুরুত্বপূর্ণ না। আমি বললাম, আপনি গল্পই বলুন, গুজব বাদ থাক। কি গল্প শুনবেন? যা বলবেন তাই শুনবো। আপনার ছেলেবেলার গল্প শুনি, শৈশব কথা। আপনার বাবা কি আপনার মতো ছিলেন? আমার মতো মানে? জটিল চিন্তা করা টাইপ মানুষ। আমার বাবা নিতান্তই আলাভোলা ধরনের মানুষ ছিলেন। তার প্রিয় শব্দ হলো আশ্চর্য। কোনো কারণ ছাড়াই তার বিস্মিত হওয়ার ক্ষমতা ছিল। উদাহরণ দেব? দিন। একবার একটা প্রজাপতি দেখে কি আশ্চর্য কি আশ্চর্য বলে তার পেছনে পেছনে ছুটলেন। তিনি যে শুধু একা ছুটলেন তা না, আমাকেও ছুটতে বাধ্য করলেন। প্রজাপতির একটা ডানা ছিঁড়ে গেছিল, বেচারা একটা ডানায় ভর করে উঠছিল। আমি বললাম, আশ্চর্য হবার মতোই তো ঘটনা। মিশির আলি বললেন, তা বলতে পারেন, তবে দিনের পর দিন এই ঘটনার পিছনে সময় নষ্ট করা কি ঠিক? তার প্রধান কাজ তখন হয়ে দাঁড়ালো প্রজাপতি ধরে ধরে একটা ডানা ছিঁড়ে দেখা সে এক ডানায় উঠতে পারে কিনা। শুধু প্রজাপতি না, তিনি ফড়িং ধরেও ডানা ছিঁড়ে দেখতে লাগলেন উড়তে পারে কিনা। বাবার এই কাজ আমার একেবারেই পছন্দ হতো না। কৌতূহল মেটানোর জন্য তুচ্ছ পতঙ্গকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আপনার বাবার পেশা কি ছিল? উনি মাদ্রাসা শিক্ষক ছিলেন, উলাপাস শিক্ষক। যদিও আমাকে তিনি মাদ্রাসায় পড়তে দেননি। তিনি লম্বা জুব্বা পরতেন। জুব্বার রং সবুজ, কারণ নবীজি সবুজ রঙের জুব্বা পরতেন। বাবার ঝোঁক ছিল সত্য কথা বলার দিকে। তার একটাই উপদেশ ছিল, সত্যি বলতে হবে। তাকে খুব অল্প বয়সে সত্যি বিষয়ে আটকে ফেলেছিলাম। শুনবেন সেই গল্প? বলুন, শুনি। আমি তখন ক্লাস 7-এ পড়ি।
বাবা মাগরিবের আজান শেষ করে জায় নামাজে বসে আছেন। এশার নামাজ শেষ করে তিনি উঠবেন, এই তার নিয়ম। 2 নামাজের মাঝখানের সময় তিনি তসবিহ টানতেন, তবে সাধারণ কথাবার্তাও বলতেন। সেদিন ইশারায় আমাকে জায় নামাজের একপাশে বসতে বললেন। আমি বসলাম। তিনি আমার মাথায় হাত রেখে দোয়া দরুদ পড়ে যথারীতি বললেন, বাবা, সত্যি কথা বলতে হবে, সব সময় সত্যি। আমি বললাম, আচ্ছা বাবা, মনে করো তুমি একটা নৌকায় বসে আছো, নদীর ঘাটে নৌকা বাঁধা। তখন একটা মেয়ে দৌড়ে এসে তোমার নৌকার পাটাতনে লুকিয়ে পড়ল। তাকে কিছু দুষ্টু লোক তাড়া করেছে। মেয়েটি লুকানোর কিছুক্ষণ পর ডাকাত দল এসে পড়ল। তারা তোমাকে বলল, একটা মেয়েকে আমরা খুঁজছি, তাকে কোনো দিকে যেতে দেখেছ? তার উত্তরে তুমি কি সত্যি কথা বলবে? বাবা কিছু সময় হতাশ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, দুষ্টু তর্ক ভালো লাগে না বাবা। মোমবাতি আবার বাতাসে নিভে গেছে। মিশির আলী বাতি জ্বালালেন। আমি বললাম, আপনার তর্কবিদ্যার সেটাই কি শুরু? মিশির আলী বললেন, শুরুটা বাবা করে দিয়েছিলেন, তবে তর্কবিদ্যা না, তার ছিল চিন্তাবিদ্যা, চিন্তা বা লজিক নির্ভর অনুমানবিদ্যা। বলুন শুনি। মিশির আলী বললেন, বাবার আমার প্রতি বিশেষ দুর্বলতা ছিল। 2 বছর বয়সে আমার মা মারা গেছেন। মার স্নেহ পাইনি, এ নিয়ে তার মনে কষ্ট ছিল। তিনি আমাকে আনন্দ দেওয়ার জন্য নানান খেলা খেলতেন। প্রধান খেলা ছিল টিনের কৌটোয় কিছু মার্বেল ঢুকিয়ে ঝাঁকানো। ঝাঁকানোর পর বলতেন, বাবা বলো মার্বেল কয়টা? বলতে পারলে লজেন্স। আমি যে কোনো একটা সংখ্যা বলতাম, কৌটো খুলে দেখা যেত সংখ্যা ঠিক হয়নি। বাবা বলতেন, যা মনে আসে তাই হুট করে বলবা না, চিন্তা করে অনুমানে যাবা। যদি একটা মার্বেল থাকে, সেই মার্বেলে টিনের গায়ে শব্দ করবে। 2টা থাকলে টিনের গায়ে শব্দ হবে, আবার মার্বেলে মার্বেলে ঠোকাঠুকি হয়ে আর এক শব্দ হবে। 3টা মার্বেল থাকলে 3 রকমের শব্দ। মূল বিষয় হলো শব্দ নিয়ে চিন্তা। মানুষ এবং পশুর মধ্যে একটাই প্রভেদ, মানুষ চিন্তা করতে পারে, পশু পারে না। আমি বললাম, বাবা পশু হয়তো চিন্তা করতে পারে, মুখে বলতে পারে না। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। আমার কারণে তাকে অনেকবার দীর্ঘশ্বাস ফেলতে হয়েছে। সেই দীর্ঘশ্বাসে পুত্রের ভবিষ্যৎ চিন্তায় হতাশা চিহ্ন ছিল। বাবার কথা বাদ থাক, আপনি এসেছেন আমার যে কোনো একটা অমীমাংসিত রহস্যের গল্প শুনতে। তেমন একটা গল্প বলি। আমি বললাম, আপনার বাবার গল্প শুনতে ভালো লাগছে, বাবার গল্পই বলুন। মার্বেলের শব্দ নিয়ে তার খেলাটা তো শুনতে ভালোই লাগলো। কোনো বাবা তার সন্তানকে নিয়ে এ ধরনের খেলা খেলেন বলে মনে হয় না। মিশির আলী বললেন, অমীমাংসিত রহস্যটা বাবার সিন্দুক নিয়ে, সেই অর্থে এটা হবে বাবারই গল্প। শুরু করি? করুন। বাবার একটা সিন্দুক ছিল, বিশাল সিন্দুক, লোহা কাঠের তৈরি। লোহা কাঠ কী বস্তু আমি জানি না। বাবা বলতেন, লোহা কাঠ হচ্ছে সেই কাঠ যেখানে লোহার পেরেক ঢোকে না। আমার নিজের ধারণা সিন্দুকটা ছিল সিজন করা বার্মাটিকের। সিন্দুকের গায়ে পিতলের লতা পাতার নকশা ছিল। সিন্দুকের চাবি ছিল 2টা। একটা চাবি প্রায় 8 ফুট লম্বা, 2টা চাবি রূপোর তৈরি। চাবি 2টা সবসময় বাবার কোমরের ঘুমসির সঙ্গে বাঁধা থাকত। গোসলের সময়ও তিনি চাবি খুলতেন না। শৈশবে আমি ভাবতাম সিন্ধুকে সোনার থালা বাসন আছে, কারণ প্রায়ই গল্প শুনতাম নদীতে সোনার থালা বাসন ভেসে উঠেছে। আর্কিমিডিসের সূত্রে পানিতে সোনার থালা বাসন ভেসে ওঠার কথা না, তবে শৈশব সব রকম সূত্র থেকে মুক্ত। সিন্দুক প্রসঙ্গে যাই। সিন্দুকের ওপর শীতল পাটি পাতা থাকত। বাবা সেখানে ঘুমাতেন। তিনি কোনো বালিশ ব্যবহার করতেন না, ডান হাতের তালুতে মাথা রেখে ঘুমাতেন।
খুব ছোটবেলায় আমিও বাবার সাথে ঘুমাতাম। একটু বড় হবার পর বিছানায় চলে আসি, কারণ দুজনের চাপাচাপি হতো। বাবা রাতে খুব যে ঘুমাতেন তা না, এবাদাত বান্দেগি করেই রাত পার করতেন। রাতে ঘরে সবসময় হারিকেন জ্বলতো। বাবা অন্ধকারে খুব ভয় পেতেন। এক রাতের কথা বললেই আপনি বুঝতে পারবেন। হঠাৎ ঘুম ভেঙেছে, ঘর অন্ধকার, জানালা দিয়ে সামান্য চাঁদের আলো আসছে। বাবা আমাকে জড়িয়ে ধরে আছেন, সামান্য কাঁপছেন। আমি বললাম, বাবা কি হয়েছে? বাবা বললেন, সর্বনাশ হয়েছে রে বেটা, হারিকেন নিভে গেছে, কেরোসিন শেষ, আগে খেয়াল করি নাই। আমি বললাম, মোমবাতি তো আছে। বাবা মনে হলো জীবন ফিরে পেলেন, কাঁপা গলায় বললেন, মোমবাতি আছে নাকি? কোনখানে? আমি শিকায় ঝোলানো হাঁড়ির ভেতর থেকে বাবাকে মোমবাতি এনে দিলাম। তিনি ক্রমাগত বলতে লাগলেন, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। মোমবাতি জ্বালানো হলো। তাকিয়ে দেখি ভয়ে আতঙ্কে বাবার মুখ পানসে বর্ণ, কপালে ঘাম। আমি বললাম, তুমি অন্ধকারে এত ভয় পাও কেন বাবা? বাবা বিড়বিড় করে বললেন, আছে, ঘটনা আছে, তোকে বলা যাবে না, তুই পোলাপান মানুষ, ভয় পাবি। এই সময় আমাদের ঘরের পিছন দিয়ে ধূপ ধাপ শব্দ হতে শুরু করলো। আমি বললাম, কিসের শব্দ বাবা? বাবা বললেন, খারাপ জিনিস হাঁটাচলা করছে। তিনি ক্রমাগত আয়াতুল কুরসি পড়তে পড়তে আমার গায়ে ফুঁ দিতে লাগলেন। আপনার বয়স তখন কত? ক্লাস 5-এ পড়ি, 9-10 বছর হবে। ঘটনাটা মন দিয়ে শুনুন। বাবা আমাকে জড়িয়ে ধরে ভয়ে থরথর করে কাঁপছে। ধূপধাপ শব্দ হচ্ছে, এক নাগাড়ে না, মাঝে মাঝে থামছে, আবার শুরু হচ্ছে। আমি বললাম, বাবা কেউ ঢেঁকিতে ধান কুটছে, ঢেঁকির শব্দ। বাবা বললেন, গাধার মতো কথা বলবি না, আমার বাড়ির পিছনে কি ঢেঁকি ঘর? আমি বললাম, শব্দ দূরে হচ্ছে, রাতের কারণে শব্দ মনে হয় কাছে হচ্ছে। বাবা বললেন, এত রাতে কে ঢেঁকিতে পাট দিবে? আমি বললাম, হিন্দু বাড়িতে সকাল হওয়ার আগেই ঢেঁকি শুরু হয়, এখনই সকাল হবে। আমার কথা শেষ হওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই মসজিদের আজান শুরু হলো। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ পাক তোর মাথায় বুদ্ধি দিয়েছেন। মিশির আলী হিসাবে সেটাই কি আপনার প্রথম রহস্যভেদ? তা বলতে পারেন, তবে ঢেঁকির শব্দের রহস্যভেদ ছাড়াও ওই রাতে আমি প্রথম বুঝতে পারি আমার বাবা অসুস্থ। কী অসুখ জানি না, তবে তিনি যে খুবই অসুস্থ একজন মানুষ সেটা নিশ্চিতভাবে বুঝে ফেলি। এখন আমি বাবার অসুখের নাম জানি। সাইকোলজির ভাষায় এই অসুখের নাম পেরানোয়া। কারণ ছাড়া ভয় অস্থির হয়ে যাওয়া, সব সময় ভাবা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। বাবা মাদ্রাসার চাকরি ছেড়ে দিলেন, কারণ মাদ্রাসায় যেতে হলে সেনবাড়ির ভিটার উপর দিয়ে যেতে হয়, ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। সেখানে নাকি খারাপ জিনিসরা তাকে ধরবার জন্য বসে থাকে। একবার একটাই ধরেও ফেলেছিল, তিনি অনেক কষ্টে ছাড়া পেয়েছিলেন। বাবার বিপর্যস্ত মানসিক অবস্থার একটা গল্প শুনুন। তিনি একবার বাড়িতে মাদ্রাসার এক তালেবুল আলেমকে নিয়ে এলেন। আমাকে কানে কানে বললেন, এই কিন্তু মানুষ না, জিন, মানুষের বেশ ধরে মাদ্রাসায় পড়াশোনা করে। আমি বললাম, কিভাবে বুঝলে? বাবা বললেন, সবাই জানে, একবার সে মাদ্রাসার হোস্টেলে তার ঘরে শুয়ে আছে, তার একটা বই দরকার, বইটা অনেক দূরের টেবিলে রাখা। সে বিছানা থেকে না উঠে হাতটা লম্বা করে টেবিল থেকে বই নিল। কে দেখেছে? তার রুমমেট দেখেছে, সেই সবাইকে বলেছে। জিনটার নাম কি? কালাম, পড়াশোনায় তুখোড় ছাত্র। জিন কালাম দুপুরে আমাদের সঙ্গে কই মাছ খেলো এবং গলায় কই মাছের কাঁটা ফুটিয়ে অস্থির হয়ে পড়ল। আমি বাবাকে বললাম,
বাবা, সে জিন, তার গলায় কাঁটা ফুটবে কেন? বাবা বললেন, মানুষের বেশ ধরে আছে তো, সেই জন্য ফুটেছে। আমি বললাম, এখন কিছুক্ষণের জন্য জিন হয়ে কাঁটা দূর করছে না কেন? বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন, সেটাও একটা বিবেচনার কথা। মাদ্রাসার চাকরি ছেড়ে বাবা দিন রাত ঘরেই বসে থাকতেন। তার প্রধান কাজ সিন্ধুক ঝাড়পোঁছ করা, তেল ঘষা। আগে মাসে একদিন তিনি বাটিতে রেড়ির তেল নিয়ে বসতেন, সিন্ধুকে তেল ঘষতেন। এখন প্রতি সপ্তাহে তেল ঘষেন, তবে সিন্ধুকের ডালা কখনো খোলেন না। আমি একদিন বললাম, বাবা, সিন্ধুকের ভেতর কি আছে? বাবা বললেন, সিন্ধুকে কি আছে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি এই সিন্ধুকের ধারের কাছে আসবা না, নিজের পড়াশোনা নিয়ে থাকবা। ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা আছে, বৃত্তি যেন পাও সেই চেষ্টা করো। তোমার নিজের টাকাতে তোমাকে পড়তে হবে, আমি অক্ষম। প্রায় দেখতাম বাবা সিন্ধুকের গায়ে কান লাগিয়ে বসে আছেন, যেন সিন্ধুকের ভেতর কিছু হচ্ছে, তিনি তার আওয়াজ পাচ্ছেন। এই অবস্থায় আমাকে দেখলে তিনি খুব লজ্জা পেতেন। ক্লাস 5-এ কি আপনি বৃত্তি পেয়েছিলেন? না, বৃত্তি পরীক্ষায় দেওয়া হয়নি। বৃত্তি পরীক্ষার সময় বাবা খুবই অসুস্থ, এখন মারা যান তখন মারা যান অবস্থা। আমি সারাক্ষণ বাবার সঙ্গে আছি। বাবার মাথা তখন বেশ এলোমেলো, সিন্ধুকের চাবি তার ঘুমসিতে বাঁধা। তারপরও দুটো হাতে চাবি চেপে ধরে বসে থাকতেন। তার একটাই ভয়, খারাপ জিনিসগুলো চাবি চুরি করে নিয়ে সিন্ধুক খুলে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। এক রাতের কথা, বাবার জ্বর খুব বেড়েছে। তিনি সিন্ধুকের ওপর ঝিম ধরে বসে আছেন। হঠাৎ আমাকে ডেকে পাঠালেন। আমি তার কাছে গেলাম। বাবা বললেন, সিন্ধুকে কান দিয়ে শোন তো দেখি, কিছু কি শোনা যায়? আমি সিন্ধুকে কান রাখলাম। বাবা বললেন, কিছু শুনতে পাচ্ছিস? আমি বললাম, হুম। কি শোনা যায়? বুঝতে পারছি না। বাবা বললেন, সিন্ধুকের ভেতর কেউ কি নুপুর পায়ে হাঁটে? আমি বললাম, হুম। বাবা বললেন, ভালো মতো শোন, পরিষ্কার করে বল, হু হা না। আমার সময় শেষ, তোকে সিন্ধুকের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে। দায়িত্ব বুঝিয়ে দিতে পারলে আমার মুক্তি, তার আগে মুক্তি নাই। কি শোনা যায় বল? আমি বললাম, নুপুর পায়ে সিন্ধুকের ভেতর কেউ হাঁটছে, থেমে থেমে হাঁটে। বাবা বললেন, এখন বুঝতে পারছিস কেন সিন্ধুকে কান দিয়ে থাকি? বুঝতে পারছি। সিন্ধুক খোলো, দেখি ভেতরে কি। বাবা রাগী গলায় বললেন, সিন্ধুক খোলার নামও মুখে নিবি না। আমার বাপজান মৃত্যুর সময় সিন্ধুকের দায়িত্ব আমার কাছে দিয়ে গেছিলেন, বলেছেন কখনো যেন সিন্ধুক না খুলি। আমি খুলি নাই, তুইও খুলবি না। সিন্ধুকের চাবি সারা জীবন সঙ্গে রাখবি। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, বাবা, আমি যখন সিন্ধুকে কান চেপে ধরেছিলাম তখন তুমি শরীর দোলাচ্ছিলে। শরীর দোলানোর জন্য সিন্ধুকের চাবি ঠোকাঠুকি হয়ে নুপুরের মতো শব্দ হয়েছে। বাবা বললেন, হ্যাঁ ঠিক আছে, তোর বুদ্ধি মাশাআল্লাহ খুবই ভালো। আমার মৃত্যুর পর সিন্ধুকে কান চেপে ধরবি, যখনই সময় পাবি তখনই ধরবি। নানান ধরনের শব্দ শুনবি, কিশোরী মেয়ে মানুষের গলা, মেয়ে মানুষের হাসি। প্রশ্ন করলে মাঝে মাঝে জবাব পাবি। শুধু একটাই কথা, সিন্ধুক খুলবি না। এই ঘটনার 1 সপ্তাহ পরে বুধবার রাতে বাবা মারা গেলেন। মৃত্যুর সময় তার মুখে একটাই কথা, সিন্ধুকের চাবি। আমার সিন্ধুকের চাবি খারাপ জিনিসে নিয়ে গেছে, সর্বনাশ, আমার মহা সর্বনাশ। তার কোমরের ঘুমসিতে চাবি ছিল না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও চাবি পাওয়া গেল না। বাবার মৃত্যুর পর আমি অথই সমুদ্রে পড়লাম। পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলো। তখন আমাদের স্কুলের অঙ্ক স্যার প্রণববাবু বললেন, তুই আমার বাড়িতে উঠে আয়, এই বাড়ি তালা বন্ধ থাকুক। আমি স্যারের বাসায় উঠলাম।
স্যারের স্ত্রীর নাম দুর্গা। তিনি আমাকে বললেন, তুই আমার ঠাকুর ঘরে কখনো ঢুকবি না, পানি বলবি না, বলবি জল, তাহলেই হবে। এখন আয়, আমাকে প্রণাম কর, পায়ে হাত না দিয়ে প্রণাম কর, স্নান করে এসেছি, ঠাকুর ঘরে ঢুকবো। আমি কদম বসি করার মতো করলাম। তিনি বললেন, মুসলমানের ছেলে, প্রণামের ঢং দেখো। প্রথম দিন মহিলার কথায় আহত হয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই বুঝলাম এই পৃথিবীর 5 জন ভালো মানুষের মধ্যে তিনি একজন। তিনি কখনো বলেননি আমাকে মা ডাক, কিন্তু আমি তাকে মা ডাকতাম। তিনি আমাকে ডাকতেন মিছরি। তার মৃত্যুর পর আমি মুখাগ্নি করি, কারণ তিনি বলে গিয়েছিলেন মৃত্যুর পর মুসলমান বদপুলাটা যেন আমার মুখাগ্নি করে। তাদের পরিবার কঠিন নিরামিষভোজী ছিল। আমাকে নিরামিষ খেতে হতো। আমার আমিষ খাবার অভ্যাস যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য মা আমাকে আলাদা হাঁড়িতে মাঝে মধ্যে ডিম রান্না করে দিতেন। আমার মায়ের গল্প আলাদাভাবে আরেকদিন বলবো। আমার আনসলভড খাতায় ওনার ছোট্ট একটা অংশ আছে। উনি প্রতি অমাবস্যায় অপদেবতাদের ভোগ দিতেন। বাড়ির পিছনের জঙ্গলের একটা শ্যাওড়া গাছের নিচে কলা পাতায় করে গজার মাছ পুড়িয়ে দিতেন। তিনি বলতেন, ভোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যে একজন অপদেবতা ভোগ গ্রহণ করার জন্য আসতেন। সেই অপদেবতার চোখ নেই, তার শরীরে মাংস পুড়ার গন্ধ। একদিন আমি মার সঙ্গে অপদেবতাকে ভোগ দিতে গিয়েছিলাম। আচ্ছা, এই অংশটা বাদ দিন, আজ বরং সিন্দুকের গল্পটা বলি। আমি স্কুল ছুটির দিনে নিজের বসত বাড়িতে যেতাম। বাড়ি তালা বন্ধ থাকতো। তালা খুলে ঘর ঝাঁট দিতাম এবং বেশ কিছু সময় সিন্দুকে কান লাগিয়ে বসে থাকতাম। সিন্দুকের ভেতর থেকে কোনো আওয়াজ আসতো না, আসবে না জানতাম, তারপরে অভ্যাসবশত কান লাগিয়ে থাকা। একদিনের কথা, সিন্দুকে কান লাগিয়ে বসে আছি, হঠাৎ শুনলাম রিন রিনে মেয়েদের গলায় কেউ একজন বলল, এই এই, আমি আমি আমি, এই এই। আতঙ্কে আমার শরীর প্রায় জমে গেল। আমি ছিটকে দূরে সরে গেলাম। মনে হচ্ছে সিন্দুকটা সামান্য নড়ছে। কেউ একজন প্রাণপণ চেষ্টা করছে ভেতর থেকে সিন্দুকের ডালা খোলার। কেউ একজন বন্দি হয়ে আছে, বের হওয়ার চেষ্টা করছে। দৌড়ে প্রণব স্যারের বাড়ি চলে গেলাম। ঘর তালা বন্ধ করার কথাও মনে হলো না। সেদিন এতই ভয় পেয়েছিলাম যে রাতে জ্বর এসে গিয়েছিল। জ্বরের ঘোরে কানের মধ্যে সারাক্ষণ কেউ একজন মহিলা বলছিল, এই এই এই, আমি আমি আমি, এই এই। পরের সপ্তাহে আবার গেলাম। সিন্দুকে কান লাগানো মাত্রই শুনলাম, এই এই এই। আমি বললাম, আপনি কে? উত্তরে শুনলাম, আমি আমি আমি। আপনার নাম কি? আমি আমি আমি। সিন্দুকের ভেতর ঢুকলেন কিভাবে? উত্তরে সেই পুরনো শব্দ, আমি আমি আমি, তবে শব্দ স্পষ্ট। ইলেকট্রিসিটি চলে এসেছে। মিশির আলি ফু দিয়ে বাতি নেভালেন। তাকিয়ে দেখি মিশির আলির কপালে ঘাম। তিনি এখনও গল্পের ভেতর আছেন, যেন চোখের সামনে সিন্দুক দেখছেন। আমি বললাম, মিসির আলি সাহেব, ভাই এটা কি কোনো অডিটরি হ্যালুসিনেশন হতে পারে? হ্যাঁ, হতে পারে। সিন্দুক নিয়ে আমার কিশোর মনে প্রবল কৌতূহল থেকে ঘোর তৈরি হতে পারে, তবে ঘোর ছিল না। কিভাবে বুঝলেন ঘোর ছিল না? আমি আমার মাকে, অর্থাৎ প্রণব স্যারের স্ত্রীকে বাড়িতে এনেছিলাম। তাকে বললাম সিন্দুকে কান রাখতে। তিনি কিছু শোনেন কি না। তিনি কান রাখলেন এবং অবাক হয়ে বললেন, বাচ্চা একটা মেয়ে বলছে আমি আমি আমি, ঘটনা কী রে? আমি বললাম, জানি না। মা বললেন, এর চাবি কই, চাবি আন, সিন্দুক খুলব। আমি বললাম, চাবি নাই, চাবি হারিয়ে গেছে।
মা বললেন, আমার ধারণা সিন্ধুকে অনেক ধনরত্ন আছে। ধনরত্ন পাহারা দেওয়ার জন্য বাচ্চা কোনো মেয়েকে সিন্ধুকের ভেতর ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। বাচ্চাটাকে জগ করা হয়েছে। আগেকার মানুষের বিশ্বাস ছিল জগ ধনরত্ন পাহারা দেয়। মিস্ত্রি দিয়ে সিন্ধুক খোলা দরকার, কিন্তু সেটা ঠিক হবে না। ঠিক হবে না কেন? চারদিকে জানাজানি হবে। সিন্ধুক খুলতে হবে গোপনে। মিসির আলি আর একটা সিগারেট ধরতে ধরতে বললেন, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন সিন্ধুকের চাবির সন্ধান পাই। কিভাবে পান? নিজেই চিন্তা করে বের করি চাবিটা কোথায় থাকতে পারে। চাবি সেখানেই পাওয়া যায়। লজিক্যাল ডিডাকশন কিভাবে করলাম আপনাকে বলি। চাবি দুটা বাবার কোমরের ঘুমসিতে বাঁধা থাকতো, কাজেই চাবি পড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। বাবার কথা মতো খারাপ জিনিস তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়েছে, এও হবার কথা না। বাবা নিজেই লুকিয়ে রেখেছিলেন। তার শরীর তখন খুবই খারাপ ছিল, কাজেই দূরে কোথাও লুকাবেন না, বাড়ির ভেতর বা বাড়ির আশেপাশে লুকাবেন। মাটি খুঁড়ে কোথাও লুকাবেন না, মাটি খোঁড়ার সামর্থ্য তার ছিল না। আর খোঁড়াখুড়ি করলেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করবেন। কাজেই তার চাবি লুকানোর একমাত্র জায়গা ইদারা। বাড়ির পিছনে ইদারা। বাবা অবশ্যই ইদারার পানিতে চাবি ফেলে দিয়েছে। আমাদের বাড়ির ইদারার চারপাশে বাঁধানো ছিল। অসুস্থ অবস্থায় বাবা ইদারায় হেলান দিয়ে অনেক সময় কাটাতেন। ইদারা থেকে চাবি উদ্ধারের কাজ মোটেই জটিল হয়নি। ইদারায় বালতি বা বদনা পড়ে গেলে তা তোলার জন্য আকশি ছিল। জিনিসটা একগোছা মোটা বড়শির মতো। দড়িতে বেঁধে আকশি ফেলে নাড়াচাড়া করলেই হতো। ডুবন্ত জিনিস বড়শিতে আটকাতো। আপনি চাবি পেয়ে গেলেন? হ্যাঁ। সিন্ধুক খুললেন? হ্যাঁ। সিন্ধুকে কি ছিল? মিসির আলি সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, সিন্ধুক ছিল সম্পূর্ণ ফাঁকা, কিছুই ছিল না। কিছুই ছিল না? এক টুকরো কালো সুতাও ছিল না। এরপরও কি আপনি সিন্ধুকে কান রেখে কথা শোনার চেষ্টা করেছিলেন? করেছি, কিছুই শুনিনি। সিন্ধুকের গল্প এখানেই শেষ। যান, বাসায় চলে যান, অনেক রাত হয়েছে। এই ছিল আজকের গল্প, হুমায়ুন আহমেদের লেখা সিন্ধুক। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।